আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 8 রসায়ন শক্তি এই অধ্যায়টা নিয়ে। তো এর আগের যে ভিডিও তোমাদেরকে আমি দিয়েছিলাম সেটা ছিল মূলত আমার দেওয়া তোমাদেরকে যে সাজেশন দিয়েছিলাম তার প্রথম প্রশ্ন সমাধান করেছিলাম। প্রথমটা না, সেটা মূলত 2 নম্বর প্রশ্ন ছিল। তো এখন আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করতে যাচ্ছি। সো আগেরটার মতো করেই এটা জাস্ট আগেরটা যেরকম গ্যালভানিক সেল নিয়ে প্রশ্ন ছিল, এটাও গ্যালভানিক সেল নিয়ে কোয়েশ্চেন, বাট এখানে চিত্র নাই, এখানে মূলত সরাসরি বিক্রিয়া থেকে আমরা সমাধান করতে যাচ্ছি। ওকে, সো প্রথম প্রশ্ন দেওয়া আছে দেখো, গতে দ্বিতীয় ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং ব্যাখ্যা করো। তার মানে দ্বিতীয় ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং ব্যাখ্যা করার কথা বলা হচ্ছে। ইলেকট্রোপ্লেটিংটা আসলে কি? ইলেকট্রোপ্লেটিং হচ্ছে একটা ধাতুর উপর কম সক্রিয় কোনো একটা ধাতুর প্রলেপ দেওয়া তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে, অর্থাৎ বিদ্যুৎ চালনা করার মাধ্যমে একটা ধাতুর উপর কম সক্রিয় কোনো একটা ধাতুর প্রলেপ দেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ইলেকট্রোপ্লেটিং। ওকে, এটা কেন করা হয়? যাতে আমার পদার্থটা বা আমি যেই বস্তুটা ব্যবহার করতে যাচ্ছি সেটা যাতে তার রং না হারায়, উজ্জ্বল থাকে এবং চকচকে থাকে, মরিচা না ধরে, এই কারণে মূলত ইলেকট্রোপ্লেটিং করা হয়। সো আমরা তো দেখতে পাই যে জানলার উপর কী করা হয়, রং করা হয়, তাই না? জানলার উপর রং করা হয়, কেন করা হয়? মরিচা রোধ করার জন্য। ইলেকট্রোপ্লেটিং হচ্ছে এমন একটা প্রক্রিয়া। এখন দেখো, মরিচা অথবা তোমাদেরকে বলি ধাতুর ক্ষয়রোধ করার জন্য প্রক্রিয়া হচ্ছে 3টা, তাই না? একটা হচ্ছে গ্যালভানাইজিং, মানে জিঙ্কের প্রলেপ দেওয়া। তো এটাও তুমি ইলেকট্রোপ্লেটিংয়ের মাধ্যমে করতে পারো, জিঙ্কের প্রলেপ দেওয়া, কিংবা মনে করো রং করা, আর হচ্ছে ইলেকট্রোপ্লেটিং করা, 3টা প্রসেস। তো প্রথম কোয়েশ্চনটা দেখো কি বলা হচ্ছে, দ্বিতীয় ধাতুর উপর ইলেকট্রোপ্লেটিং। এখন দ্বিতীয় ধাতু কে আছে দেখো তো, বিক্রিয়াটা আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেসিয়াম আয়রনের সাথে বিক্রিয়া করবে, ম্যাগনেসিয়াম এবং আয়রন উৎপন্ন করবে। তবে এখানে উৎপন্ন হবে সলিড ম্যাগনেসিয়াম, ইলেকট্রন গ্রহণ করলে হয়ে যাবে কি, ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে হয়ে যাবে আয়ন। আবার আয়রন 2+ হচ্ছে অ্যাকোয়াস, জলীয়, সেটা হয়ে যাবে সলিড। আমরা গ্যালভানিক কোষে এটা দেখতে পাই। তো ওইটা নিয়ে আমরা পরের কোশ্চেনে আলোচনা করব। এখন গতে দেখি। সো তুমি লিখবা দ্বিতীয় ধাতুটি হলো উত্তর, হ্যাঁ, লিখবা উদ্দীপকের আগে বিক্রিয়াটা লেখো। উদ্দীপকের বিক্রিয়াটি হলো, তুমি আগে বিক্রিয়াটা লেখো। বিক্রিয়াটা কি ছিল? ম্যাগনেসিয়াম আয়রন 2+ সাথে বিক্রিয়া করবে, জলীয় আয়রনের সাথে উৎপন্ন করবে, ফেরাস আয়রনের সাথে উৎপন্ন করবে ম্যাগনেসিয়াম 2+ আর হচ্ছে সলিড আয়রন, তাই না? তাহলে এখন দ্বিতীয় ধাতুকে অবশ্যই আয়রন। তুমি বলবো কি, বিক্রিয়ায় দ্বিতীয় বিক্রিয়ক বা পদার্থ বলতে পারো বা ধাতু বলতে পারো, এরা মূলত যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে আমরা বিক্রিয়ক বলি, আর যারা উৎপন্ন হয় তাদেরকে বলি আমরা উৎপাদ। এখানে বলা হচ্ছে দ্বিতীয় ধাতুর উপর, তো আমরা বুঝতেই পারছি এখানে দ্বিতীয় ধাতু আয়রন দেওয়া আছে, বিক্রিয়কেও দেখা যাচ্ছে যা, উৎপাদেও তাই। সো লিখবা যে বিক্রিয়ায় দ্বিতীয় ধাতু হলো আয়রন। ঠিক আছে, যার ওপর, তো এখন তোমাকে বলে নাই কোন ধাতুর ইলেকট্রোপ্লেটিং করবা। নর্মালি ক্রোমিয়াম, কপার, সিলভার, একটু সক্রিয়তা সিরিজের নিচের ধাতুগুলোর কি করা হয়, ইলেকট্রোপ্লেটিং দেওয়া হয়। তো আমরা সিলভারের কাজটা করবো, আমাদের বইতে সিলভার নিয়ে আলোচনা করা আছে। তো বলবো যার উপর সিলভার ধাতুর ইলেকট্রোপ্লেটিং প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা করা হলো। ব্যাস, এবার তুমি স্টার্ট করো যে, তো আমরা এখন আয়রনটাকে, আচ্ছা এখানে একটা প্রতীক ইউজ করো, আয়রন মানে কি, এফি। ওকে, প্রতীকটা ইউজ করো। তাহলে আয়রনের তৈরি একটা আমরা পদার্থ নেই, সাপোজ লোহার একটা তুমি চামচ নিতে পারো বা কোনো বস্তু নিতে পারো। আয়রনের তৈরি
চামচ, দা, বটি যে কোনো কিছু নিতে পারো। আয়রনের তৈরি চামচের ওপর সিলভার মানে এজি, সিলভারকে তো আমরা এজি দিয়ে প্রকাশ করি, তো এখানে এজি না লিখে তুমি সরাসরি সিলভার দিয়ে দিতে পারো, তারপরে এজি ব্র্যাকেটে লিখলে সুবিধা হয় বা সুন্দর হয়। সিলভার ধাতুর প্রলেপ দেওয়ার জন্য, প্রলেপ দেওয়ার জন্য সিলভার ধাতুর প্রলেপ দেওয়ার জন্য তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সিলভার নাইট্রেট। আচ্ছা, আমি এটা বাংলা লিখি, দেন তারপর তার ব্র্যাকেটে যোগটা লিখি। সিলভার নাইট্রেটের, সিলভার নাইট্রেটের সিলভার নাইট্রেটের দ্রবণে সিলভার দণ্ড অ্যানোড হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে তুমি সিলভার নাইট্রেটের একটা দ্রবণ নিবা, সেই দ্রবণে সিলভারের দণ্ড রাখবো। আমরা এর আগের ভিডিও যা দেখানো দেখে আসতে পারো, যার দ্রবণ নিব তারই আমরা কি নেব, ইলেকট্রোডটা তারই নেব। তাহলে সিলভার নাইট্রেটের দ্রবণে আমরা সিলভার দণ্ড নেব। আমি এখন তোমাদের চিত্রটা এঁকে দেখাই দেবো এখানে। তাহলে এটা হচ্ছে আমার সিলভার দণ্ড। কি দণ্ড এটা? সিলভার দণ্ড। ওকে, তো এটা হচ্ছে সিলভার নাইট্রেটের একটা দ্রবণ। এভাবে ভেঙে লিখবা, দ্রবণের সবসময় আয়নিত অবস্থায় থাকে, তাই এটাকে ভেঙে নিবা। আর যার উপর তুমি প্রলেপ দিতে চাও, সাপোজ তুমি একটা চামচের উপর প্রলেপ দিতে চাও, ওকে, এটা একটা লোহার চামচ, খুব বাজে একটা চামচ আমি এঁকেছি, আমার আঁকাটা সুন্দর হয় না, তার উপর আমি প্রলেপ দিব। ওকে, তাহলে আমরা যে কাজটা করতে হবে, এই সিলভারের যে দণ্ডটা, সিলভার দণ্ডটাকে আমরা এইভাবে, ওকে, আমরা সংযুক্ত করে দিলাম এটা তারের মাধ্যমে। তো অবশ্যই আমাকে এখানে পজিটিভ আর নেগেটিভ রাখতে হবে, যেহেতু আমি বিদ্যুৎ চালনা করতেছি, আমার পজিটিভ আর নেগেটিভ দরকার আছে। ওকে, তো এটা কি, এটা হচ্ছে আমার সেই লোহার চামচ, আর এটা হচ্ছে আমার কি, সিলভার দণ্ড। তো সিলভার দণ্ডটা আমরা এখানে অ্যানোড হিসেবে ব্যবহার করব, সিলভার দণ্ড অ্যানোড। আর এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আমার ক্যাথোড। এটা হচ্ছে কি, ক্যাথোড। ওকে, তাহলে আমরা লোহার চামচের উপর কী করব, সিলভার এর প্রলেপ দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখন ব্যাখ্যাটা লিখতে যাই যে এই দ্রবণে ক্যাথোড হিসেবে, এই দ্রবণে ক্যাথোড হিসেবে লোহার চামচ ব্যবহার করা হলো, লোহার চামচ ব্যবহার করা হলো। ওকে, তাহলে আমরা যার উপর প্রলেপ দিব সেটা হচ্ছে কি, লোহার চামচ। ওকে, লোহার চামচ, তার উপর আমরা কি, সিলভারের প্রলেপ দিব। তাহলে কথা কিন্তু একেবারে অল্প, তুমি বলবো যে সিলভার নাইট্রেট দ্রবণে সিলভারের দণ্ড অ্যানোড হিসেবে এবং লোহার চামচ ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয়, এটা বললেও হবে। কি বলবো, সিলভার নাইট্রেট দ্রবণে সিলভারের দণ্ড অ্যানোড হিসেবে এবং ক্যাথোড হিসেবে ব্যবহার করা হয় লোহার চামচ। দেন কি হবে, অবশ্যই আমরা জানি
যে অ্যানোড সেই ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে অ্যানোডে থাকা যে সিলভার আছে সেই সিলভার কী করবে, ইলেকট্রন ত্যাগ করে দিবে। আর সেটাই মূলত এখানে যখন তারের মধ্য দিয়ে ক্যাথোডে আসবে, এখান থেকে সেই সিলভার আয়ন দ্রবণ থেকে সেখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডের গায়ে বা চামচের গায়ে লেগে যাবে। ওকে, তাহলে এখানে লেখো যে সিলভার অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে, অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়ন হিসেবে সিলভার আয়ন হিসেবে দ্রবণে দ্রবীভূত হয়। ওকে, অন্যদিকে এই সিলভার আয়নে কি করবে আবার, অন্যদিকে সিলভার আয়ন অ্যানোড থেকে আসা ইলেকট্রন, অ্যানোড থেকে তারের মাধ্যমে আসা ইলেকট্রন গ্রহণ করে সিলভার ধাতু হিসেবে চামচের গায়ে লেগে যায়, তাই না, বা ক্যাথোডে জমা হয়। হ্যাঁ, শেষ। এভাবেই লোহার তৈরি কোনো জিনিসের ওপর, ইলেকট্রোপ্লেটিং করা হয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমি আরেকবার বুঝাই দিচ্ছি, দেখো ইলেকট্রোপ্লেটিং করা হয়। তুমি অবশ্যই এখানে বিক্রিয়া দিবা, যে অ্যানোডে কী ঘটেছে সেই বিক্রিয়াগুলো দিবা। ওকে, দেখবা অ্যানোড বিক্রিয়া, অ্যানোড কি হয়েছে, সিলভার ইলেকট্রন ত্যাগ করে, দেখো সিলভার কিন্তু সলিড, অ্যানোড মানে তো তার সিলভারের পাত, তাই না, এটা কঠিন পদার্থ। ইলেকট্রন ত্যাগ করে সিলভার আয়ন হয়েছে অ্যাকোয়াস। আর ক্যাথোড বিক্রিয়া কি, ক্যাথোড বিক্রিয়া হচ্ছে ওই সিলভার আয়নটাই, দ্রবণ থেকে সিলভার আয়নটা ইলেকট্রন গ্রহণ করবে এবং সলিড সিলভার হিসেবে জমা হয়ে যাবে চামচের গায়ে, তাই না। তাহলে এই হচ্ছে, তোমরা এই অধ্যায়ে যদি বুঝতে একটু অসুবিধা হয়, আমি তোমাদেরকে ইন্সপায়ার করবো, তোমরা এই অধ্যায়ের আমি আগে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ করিয়েছিলাম, তুমি তড়িৎ বিশ্লেষণটা দেখে আসো, তারপর আমার আগের ভিডিওটা দেখো, গ্যালভানিক কোষের এই ভিডিওটা, তারপরে এখানে আসো, ঠিক আছে। সো তুমি যদি এই 3টা ভিডিও সিরিয়ালি দেখো, তোমার জন্য সহজ হবে। আর যদি তুমি এই হুট করে দেখো, তাহলে হয়তো একটু ঝামেলা লাগতে পারে। তারপর আমি আরেকবার তোমাদেরকে ক্লিয়ার করছি। তো তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে কি, তড়িৎ বিশ্লেষণ মানে হচ্ছে বিদ্যুৎ চালনা করার মাধ্যমে আমাদের মূল পরমাণুটাকে খুঁজে পাওয়া। ওকে, তো এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমেই মূলত আমরা কী করতে পারি, ইলেকট্রোপ্লেটিং করতে পারি। অর্থাৎ এখানে যেটা হয়েছে, সিলভার নাইট্রেটের একটা দ্রবণ নিয়েছি, সিলভার নাইট্রেটের দ্রবণের মধ্যে সিলভারের দণ্ড আমরা ব্যবহার করেছি অ্যানোড হিসেবে। অ্যানোড হচ্ছে ইলেকট্রন যে দান করবে সে অ্যানোড হিসেবে কাজ করে, আর ক্যাথোড হিসেবে কাজ করে যে ইলেকট্রনটা গ্রহণ করে। তাহলে অ্যানোড মানে কি, ইলেকট্রন দান করবে, আর ক্যাথোড মানে ইলেকট্রন গ্রহণ করবে, তাই না। তাহলে অ্যানোড হচ্ছে সিলভারের, তাই সিলভার এখানে ইলেকট্রন ত্যাগ করবে এবং ত্যাগ করে সে সিলভার আয়ন হিসেবে দ্রবণে দ্রবীভূত হবে। আর এই ইলেকট্রনটা যখন তোমার এই তারের মধ্য দিয়ে এখানে আসবে, অর্থাৎ ক্যাথোডে আসবে বা চামচের এদিকে আসবে,
তখন সিলভার আয়ন দ্রবণ থেকে এসে ইলেকট্রন গ্রহণ করবে এবং চামচের গায়ে কী করবে, সিলভার তো দেখতে এইরকম অ্যাশ কালার, আমি তো এইটা অ্যাশ কালার দিচ্ছি, চামচের গায়ে এভাবে প্রলেপ পড়ে যাবে। ওকে, এভাবে চামচের গায়ে প্রলেপ পড়ে যাবে, তাই এই ক্ষেত্রে আর কি হবে না, তোমার মরিচা পড়বে না, কোনো প্রবলেম হবে না। মূলত এইভাবেই কী দেওয়া হয়, ইলেকট্রোপ্লেটিং করা হয়। তো যে কোনো প্রশ্নে তোমাকে যাই দেখ না কেন লোহার জিনিসের উপর বা যে কোনো জিনিসের উপর হুবহু সেম লিখে দিবা। সো যার উপর তোমাকে বলবে যে তুমি ইলেকট্রোপ্লেটিং করো তাকে তুমি ক্যাথোড হিসেবে রাখবা, আর যার প্রলেপ দিতে চাও সবসময় তুমি সিলভারের প্রলেপটাই দাও, সমস্যা নেই। সিলভার, ক্রোমিয়াম দেওয়া যায়, সিলভার দেওয়া যায়, মার্কার দেওয়া যায়, তো এই সিলভারটা দেওয়ার চেষ্টা করবো, যেহেতু আমাদের বইতে সিলভার দেওয়া আছে 9-10 লেভেলে। তাহলে যার উপর প্রলেপ দিবা তাকে তুমি কি করবা, ক্যাথোড হিসেবে রাখবা, আর যার প্রলেপ দিবা, যে জিনিসটা দিয়ে প্রলেপ দিবা তাকে তুমি অ্যানোড হিসেবে রাখবা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এর পরের প্রশ্ন দেখো কি বলেছে। পরের প্রশ্নটা মূলত আমি তোমাদেরকে আগে যেটা করিয়েছিলাম ওইটাই। কি বলেছে দেখো, উদ্দীপকের বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা যাবে কি। দেখো, উদ্দীপকের বিক্রিয়াটা মূলত ম্যাগনেসিয়াম ইলেকট্রন দান করেছে আর আয়রন ইলেকট্রন গ্রহণ করেছে। তো আমি তোমাদের বলেছিলাম ধাতুর সক্রিয়তা যে সিরিজ আছে, সে যে উপরে থাকবে সেই ইলেকট্রন দান করার প্রবণতা দেখায়, যে নিচে থাকবে সেই ইলেকট্রন গ্রহণের প্রবণতা দেখায়। তো এমন দুইটা ধাতু নিয়ে আমরা গ্যালভানিক কোষ তৈরি করতে পারি। গ্যালভানিক কোষের জন্য কিন্তু এরকম একটা মাত্র পাত থাকে না, পাত্র থাকে বা বিকার থাকে দুইটা, তাই না। তো আমরা সেটা মূলত আগে যেটা করেছিলাম ওইটার মতো হুবহুই, জাস্ট এখানে একটু পরিচয়টা দিলেই কিন্তু হয়ে যাবে। ওখানে ছিল জিঙ্ক, আর এখানে জিঙ্ক আর লেড, আর এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম আর আয়রন। তো আশা করি বুঝতে পারবো। দেখো, আর এখানে একটু লিখে দিবা। ওকে, কি লিখে দিবা এখানে, যে আয়রনের ওপর অথবা আয়রনের চামচের ওপর সিলভারের, এটা হচ্ছে চিত্র দিবা, চিত্র, আয়রনের উপর বা আয়রনের চামচের উপর সিলভারের ইলেকট্রোপ্লেটিং, সিলভারের ইলেকট্রোপ্লেটিং। দেখো, তোমরা যারা ভাবো যে আসলে ছোট ছোট ভিডিও দেখবো, মানে অল্প সময়ের মধ্যে কভার করা, তুমি যদি বিষয়টা না বোঝো তাহলে কী লাভ হবে। আমি খুব দ্রুত, মনে করো 3-4 মিনিট 5 মিনিটের মধ্যে যদি বলে যাই, তুমি তো আমার কথাটা অজস্রবার শুনতে হবে, তাও কনফিউশনে পড়ে যাবো। এর চেয়ে ধৈর্য ধরে ভিডিওটা দেখো, কারণ এগুলো আসলে অনেক মানে ধৈর্য নিয়ে বুঝে পড়তে হবে। তুমি যদি বুঝে যাও তো তুমি এখানে যে কোনো টপিক তুমি লিখতে পারবা। যেমন তোমাকে আমি বললাম তুমি সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আমি যেটা দিয়েছিলাম, ওখানে কিন্তু আমি শুধু সোডিয়াম ক্লোরাইড লিখে নাই, ওখানে লিখছিলাম সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তুমি একটা পারলে কিন্তু ওখানে 4টা পারবা। সো ওইটা পারলেই তোমার এই জায়গাগুলো একেবারে সহজ হয়ে যাবে। এখন চলো, আমরা বিক্রিয়াটা দেখতে পাচ্ছি এখানে, তাই না, ম্যাগনেসিয়াম আয়রন 2+। তাহলে তুমি আবার আগের মতো লিখবা, বিক্রিয়াটি হলো ঘ। বিক্রিয়াটি হলো ম্যাগনেসিয়াম সলিড ইলেকট্রন ত্যাগ করেছে, ম্যাগনেসিয়াম 2+ হয়েছে। আর সরি, পুরো বিক্রিয়াটা তো এটা না, ম্যাগনেসিয়াম আর হচ্ছে আয়রন 2+, এটা অ্যাকোয়াস, উৎপন্ন হবে ম্যাগনেসিয়াম 2+ আর হচ্ছে আয়রন, তাই না, সলিড আয়রন। তাহলে বলবা এই বিক্রিয়াটি একটি গ্যালভানিক কোষকে নির্দেশ করে বা গ্যালভানিক কোষের ক্রিয়া কৌশলকে নির্দেশ করে। ওকে, তাহলে বলবা উদ্দীপকের বিক্রিয়াটি গ্যালভানিক কোষের ক্রিয়া কৌশল নির্দেশ করে। গ্যালভানিক কোষের ক্রিয়া কৌশল নির্দেশ করে। ক্রিয়া কৌশল নির্দেশ করে। ওকে, তো গ্যালভানিক কোষের বিদ্যুৎ, ওকে, গ্যালভানিক কোষের বিদ্যুৎ উৎপাদনের কৌশল বা এই বিক্রিয়া থেকে গ্যালভানিক কোষের বিদ্যুৎ উৎপাদনের কৌশল আলোচনা করা হলো। গ্যালভানিক কোষের
বিদ্যুৎ উৎপাদনের কৌশল। বিদ্যুৎ উৎপাদনের কৌশল ব্যাখ্যা করা হলো। জাস্ট এই কথাটুকু দিয়ে তুমি হুবহু আগেরটা যেভাবে করেছো তোমার খাতা নিয়ে দেখো, ওইভাবেই তুমি অগ্রসর হবা। এখানে তোমাকে চিত্রটা আঁকতে হবে। চিত্রটা আঁকবা কীভাবে আমি দেখাই দিচ্ছি। তো এই হচ্ছে একটা পাত্র বা বিকার, এই হচ্ছে আরেকটা বিকার, তাই না? দুইটা বিকারের মধ্যে তুমি কি করবা, যেহেতু ম্যাগনেসিয়াম দেওয়া আছে, তুমি একটা ম্যাগনেসিয়াম যদি দেওয়া থাকে তাহলে একটা ম্যাগনেসিয়ামের লবণ নিবা আর একটা আয়রনের লবণ নিবা। আমরা সালফেট লবণ নেই। তো এখানে আমরা দুইটা ইলেকট্রোড নেব। ওকে, তো এই ইলেকট্রোড দুইটাকে আমরা যুক্ত করে দেব, কিন্তু কি করবো না, কোনো বিদ্যুতের সংযোগ লাগবে না। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয়, বিদ্যুতের সংযোগ প্রয়োজন হয়, কিন্তু এখানে আলাদা করে বিদ্যুতের কোনো সংযোগের প্রয়োজন হবে না, তাই না? কারণ এখানে আলটিমেটলি বিদ্যুৎ উৎপাদন হবে, কারণ ইলেকট্রন ট্রান্সফার হবে সেই জন্য। তাহলে এখানে দিবা কি, যেহেতু এখানে প্রথমে আছে ম্যাগনেসিয়াম, তাহলে ম্যাগনেসিয়াম দিবা। এখানে ম্যাগনেসিয়ামের সালফেটের একটা লবণ নিবা, ম্যাগনেসিয়াম সালফেট। আর এখানে কি দিবা, এখানে দিবা ফেরাস সালফেট। কি দিবা, ফেরাস সালফেট। তো আমরা ওই ভিডিওতে যেটা করেছিলাম এটা ছিল জিঙ্ক সালফেট আর ছিল লেড সালফেট। এখানে হচ্ছে কি ম্যাগনেসিয়াম সালফেট আর ফেরাস সালফেট, পার্থক্য এইটুকুই, আর কিছুই না। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণে আমরা ম্যাগনেসিয়ামের দণ্ড রাখবো, আর ফেরাস সালফেটের দ্রবণে আমরা ফেরাসের দণ্ড রাখবো। এটা আমরা জানি, একটু আগে আমরা পড়েছিলাম যে সিলভার নাইট্রেটের দ্রবণে আমরা সিলভারের দণ্ড রেখেছিলাম, সেম কাজ এখানেও। তো আমরা এই বিক্রিয়াটা চলমান রাখার জন্য একটা সল্ট ব্রিজ ব্যবহার করতে হয়, লবণ সেতু, তাই না? তো একটা লবণ সেতু ব্যবহার করবো আমরা এখানে, একটা পটাশিয়াম ক্লোরাইড লবণ সেতু ব্যবহার করতে পারি আমরা। ওকে, এটা হচ্ছে লবণের সেতু, সল্ট ব্রিজ। ওকে, তাহলে আমরা বলবো এখানে একটু লিখে দিব, গ্যালভানিক কোষের বিদ্যুৎ উৎপাদন কৌশল। বিদ্যুৎ উৎপাদন কৌশল। ওকে, আর এখানে একটা বাল্ব যুক্ত করে দাও। ওকে, খুব পচা বাল্ব, ঠিক আছে? তো এবার ব্যাখ্যাটা আসো, আমি জাস্ট আগের ব্যাখ্যাটাই বলবো। গ্যালভানিক কোষে ম্যাগনেসিয়াম সালফেটের দ্রবণে ম্যাগনেসিয়ামের দণ্ড অ্যানোড। আচ্ছা, এটা একটু লিখে দিই। এটা হবে কি অ্যানোড, এটা ম্যাগনেসিয়ামেরই হবে। আর এটা হবে কি ক্যাথোড, এটা কি হবে ক্যাথোড। ওকে, তাহলে বলবো ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে ম্যাগনেসিয়ামের দণ্ড অ্যানোড হিসেবে এবং ফেরাস সালফেট দ্রবণে ফেরাস দণ্ড ক্যাথোড হিসেবে কাজ করে। ফেরাস সালফেট দ্রবণে ক্যাথোড হিসেবে কাজ করে। ওকে, মানে ফেরাস দণ্ড বা লোহার দণ্ড। ওকে, এবার ব্যাখ্যাটা আমরা স্টার্ট করি। বলবা গ্যালভানিক কোষে ম্যাগনেসিয়াম সালফেট দ্রবণে ম্যাগনেসিয়াম দণ্ড অ্যানোড হিসেবে, কি হিসেবে অ্যানোড হিসেবে, ও ওই পাশে দেখো ফেরাস সালফেট দ্রবণ, তাই না? বলবো ফেরাস সালফেট দ্রবণে ফেরাম দণ্ড ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। ওকে, ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে? এরপরে কি হবে, এইখানে ম্যাগনেসিয়াম অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করবে,
আমরা মনে আছে আশা করি তোমাদের, ম্যাগনেসিয়াম অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে দেবে আর সেই ইলেকট্রন তারের মধ্য দিয়ে ওখানে ক্যাথোডে চলে যাবে। আর নর্মালি যেটা ঘটবে, ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে করে ক্যাথোডে এই দ্রবণে চলে আসবে। তাহলে জাস্ট বোঝার জন্য আমরা আরেকবার একটু এক্সপ্লেন করি। তোমাদের মনে করো ম্যাগনেসিয়াম এখানে, আচ্ছা আমি তোমাদের আরেকটা চিত্র এঁকে বোঝাই বিষয়টা। নর্মালি আঁকলাম, ঠিক আছে, ওকে। এখন দেখো, এটা মনে করো হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা পুরোটাই ম্যাগনেসিয়ামের। আর এটা হচ্ছে মনে করো আয়রনের, ওকে। এটা কি আয়রনের। এখানে আছে করো মনে করো ম্যাগনেসিয়াম সালফেট। আচ্ছা, আমরা বোঝার সুবিধার্থে যাতে একটু প্র্যাকটিক্যালি বুঝতে পারি, আমি দুইটা দিলাম, যেহেতু এখানে লবণের দ্রবণ এখানে অনেকগুলোই আছে। এটা ফেরাস 2 প্লাস সালফেট 2 মাইনাস, ফেরাস 2 প্লাস সালফেট 2 মাইনাস। এখন দেখো, ম্যাগনেসিয়াম যদি এখানে ইলেকট্রন ত্যাগ করে তাহলে ম্যাগনেসিয়াম দ্রবণে চলে আসবে, তাই না? তাহলে মনে করো একটা ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসলো, ওকে। একটা ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে দ্রবণে চলে আসলো। এখন বলো তো, ম্যাগনেসিয়াম যদি চলে আসে, এই পাতটাই তো হচ্ছে, বা এই ধাতুর দণ্ডটাই তো হচ্ছে কি সে ম্যাগনেসিয়ামের, তাহলে এই পাতটা আস্তে আস্তে ক্ষয় হবে না? ক্ষয় হবে, এবং ম্যাগনেসিয়াম এখানে চলে আসলো। এখন খেয়াল করে দেখো তো, এখানে যে ম্যাগনেসিয়াম আসছে ওর জন্য কি আরেকটা সালফেট আছে? নাই। আবার একই রকমভাবে এই ইলেকট্রনটা যখন এখানে গেল, এখান থেকে মনে করে একটা সালফেট, এখান থেকে একটা সালফেট চলে গিয়ে এইখানে জমা হয়ে গেল, এখানে জমা হয়ে গেল। তাহলে কী হয়ে গেলো, এই দণ্ডে যখন আরও একটা ফেরা লোহা চলে যাবে, তখন কি হবে, দণ্ডটা আরেকটু পুরুত্ব বাড়বে, আরেকটু এনার্জি শক্তিশালী হবে। কিন্তু এখানে কি আয়রনটা চলে যাওয়ার কারণে এই যে সালফেট আয়ন, ওর জন্য একটা পজিটিভ চার্জ বিশিষ্ট যৌগ মৌলের ঘাটতি হয়ে গেল না? তাহলে এখানে আয়রনের অভাব দেখা গেল, একটা পজিটিভ চার্জের অভাব দেখা গেল। আর এখানে ম্যাগনেসিয়াম আসার কারণে ম্যাগনেসিয়ামের জন্য পর্যাপ্ত সালফেট নাই, তাহলে সালফেট আয়নের ঘাটতি দেখা গেল। এখন যেহেতু গ্যালভানিক কোষের জন্য বাইরে থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বা বাইরে থেকে কোনো বিদ্যুতের সংযোগ দেওয়া হয় না, তাহলে কি হবে এখানে মূলত বিক্রিয়াটা একটা পর্যায়ে ম্যাগনেসিয়াম ক্রমাগত ইলেকট্রন ত্যাগ করতে 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 এটা ক্ষয় হয়ে যাবে। আর আয়রন এখানে যেতে যেতে আয়রন এখানে থাকবে না, আর আয়রনের এই পাত্র অনেক ভারী হয়ে যাবে। তাহলে কি আয়নের একটা অসমতা দেখা দিল না? তাহলে একসময় ম্যাগনেসিয়ামের এই যে কন্টিনিউয়াসলি আসছে, আমাদের মেনলি তো দরকার কি, বিদ্যুৎ দরকার। বিদ্যুৎ পাবো কীভাবে? ইলেকট্রন যখন যাবে তখনই তো বিদ্যুৎ পাওয়া সম্ভব। তাহলে ইলেকট্রন যদি যাওয়ার রাস্তা রাখতে হয়, তাহলে অবশ্যই আমার এখানে পর্যাপ্ত সালফেট আয়নও থাকতে হবে। যেহেতু আমার পর্যাপ্ত সালফেট আয়ন নাই, তাহলে কি করতে হবে? এই জন্য এখানে একটা সল্ট ব্রিজ ব্যবহার করতে হবে, যেমন পটাশিয়াম ক্লোরাইড। তাহলে এই যে ম্যাগনেসিয়াম এখানে আসলো, তার জন্য একটা ক্লোরিন এদিকে আসবে, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড হবে। আর এই পটাশিয়ামটা আয়রন যে চলে গেছে পজিটিভ চার্জ, পটাশিয়াম তো এটা পজিটিভ, সেখানে গিয়ে পটাশিয়াম সালফেট তৈরি করে ফেলবে। তাহলে তোমার কি এই বিক্রিয়াটা চলমান থাকবে এবং আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবো। আর ইলেকট্রন প্রবাহের কারণে যেহেতু আমরা বিদ্যুৎ পাই, সেহেতু এখানে একটা বাল্ব জ্বালা দিলে সেই বাল্বটা জ্বলে উঠবে, ওকে। এই আর কি কথা। তার মানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ট্র্যাক করতে করতে ম্যাগনেসিয়াম যখন এখানে আসতে থাকবে, এখানে কিন্তু সালফেট আয়ন সেই রকম নাই। এই জন্যই মূলত এখানে সালফেট আয়ন বা নেগেটিভ চার্জের অভাব আর এখানে পজিটিভ চার্জের অভাব পূরণ করতেই এই লবণ সেতু ব্যবহার করা হয়, অর্থাৎ কোষ বিক্রিয়া সম্পন্ন করার জন্য লবণ সেতু ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পারছো, ওকে। তো এখন আমরা যাই ব্যাখ্যার বাকি অংশটা আমরা সলভ করি। আয়রন ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। এখন বলবো ম্যাগনেসিয়াম অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস আয়ন হিসেবে দ্রবণে আসে বা দ্রবণে দ্রবীভূত হয়। আচ্ছা, আসে না লিখে দ্রবীভূত হয় লিখি, হ্যাঁ। দ্রবণে দ্রবীভূত হয় এবং ওইদিকে আমার কি আছে, অন্যদিকে আছে, এবং না লিখে অন্যদিকে দ্রবীভূত হয়। অন্যদিকে ফেরাস আয়ন
তারের মাধ্যমে বা তারের মধ্য দিয়ে ক্যাথোডে আসা ইলেকট্রন গ্রহণ করে আয়রন ধাতু হিসেবে ক্যাথোডে জমা হয়। এভাবে এক পর্যায়ে কি হবে, অ্যানোডের ম্যাগনেসিয়াম চলে আসার কারণে অ্যানোড পাত্রে ম্যাগনেসিয়াম আয়নের আধিক্য মানে বেড়ে যাবে। এভাবে এক পর্যায়ে অ্যানোড পাত্রে ম্যাগনেসিয়াম 2+ এর পরিমাণ বাড়তে থাকে এবং ক্যাথোড পাত্রে কি হয়, ক্যাথোড পাত্রে সালফেট আয়ন, ক্যাথোড পাত্রে আয়রন 2+ আয়নের পরিমাণ কমতে থাকে, তাহলে আমরা আয়নের এই অসমতা দূর করে বিক্রিয়া চলমান রাখার জন্য রাখতে পটাশিয়াম ক্লোরাইডের লবণ সেতু ব্যবহার করা হয়। পটাশিয়াম ক্লোরাইডের লবণ সেতু ব্যবহার করা হয়। ফলে কোষ বিক্রিয়া সম্পন্ন হয়। ওকে, আর ইলেকট্রন প্রবাহের কারণে বিদ্যুৎ উৎপন্ন হয় এবং ইলেকট্রন প্রবাহের কারণে বিদ্যুৎ উৎপন্ন হয়। ওকে, এই আর কি কথা। তাহলে বিদ্যুৎ উৎপাদনের কৌশল বলেছে। এখন তুমি বলতে পারো যে একটা বাল্ব যদি তারে সংযোগ করা হয়, দেখা যাবে বাল্ব জ্বলে উঠেছে। তাহলে বলবা যদি তারের সাথে কোনো বাল্ব সংযোগ দেওয়া হয়, তাহলে বাল্বটি জ্বলে উঠবে। ওকে, বাস শেষ, ব্যাখ্যা শেষ। এখন তুমি বিক্রিয়াটা দিয়ে দিবা। কি দিবা? অ্যানোড বিক্রিয়া, ক্যাথোড বিক্রিয়া যা আছে আর কি। অ্যানোড বিক্রিয়া, অ্যানোডে ম্যাগনেসিয়াম কি করেছে বলো তো? ম্যাগনেসিয়াম ধাতু ছিল, সলিড ম্যাগনেসিয়াম, সে 2টা ইলেকট্রন ত্যাগ করেছে এবং ম্যাগনেসিয়াম 2+ হয়েছে, তাই না? আর ক্যাথোড বিক্রিয়া কি ছিল? আয়রন 2+ অ্যাকোয়াস ছিল জলীয় দ্রবণে, সে 2টা ইলেকট্রন গ্রহণ করেছে
এবং সলিড আয়রন হয়েছে, তাই না? সলিড আয়রন হয়েছে। নাও পুরো কোষ বিক্রিয়াটা একটু লিখে দাও। কোষ বিক্রিয়া মানে যোগ করে দাও, ওকে। ম্যাগনেসিয়াম প্লাস আয়রন 2 প্লাস, ইলেকট্রনের সাথে ইলেকট্রন কাটাকাটি চলে গেল। এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস আয়রন, তাই না? প্লাস আয়রন, এই হচ্ছে কথা। আর যদি তুমি কোষ ডায়াগ্রাম লিখতে চাও, এটা মূলত কলেজ লেভেলে, বাট তোমাদের 9-10 লেভেলেও এটা দেখা যায়, মাঝে মাঝে দেখা যায় এটা। তো আসলে এটা লেখা যায় এভাবে, কোষ ডায়াগ্রাম মূলত সল্ট ব্রিজের সাহায্যে লিখতে হয়। মানে ম্যাগনেসিয়াম ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়েছে, তাহলে এইভাবে দেখা যায় ম্যাগনেসিয়াম ছিল সলিড, ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2 প্লাস হয়েছে অ্যাকোয়াস, ওকে, জলীয়। আর হচ্ছে তোমার আয়রন, তাই না? আয়রন ছিল অ্যাকোয়াস 2 প্লাস, সেই ইলেকট্রন গ্রহণ করে সলিড আয়রন হয়েছে। আর মাঝখানে দিবা তুমি লবণ সেতু, এই লবণ সেতু। তো এই হচ্ছে পুরোপুরি গ্যালভানিক কোষের প্রশ্ন। আমি নর্মালি একটা প্রশ্ন করে দিয়েছিলাম তোমাদের চিত্রের সাহায্যে, আর এটা হচ্ছে বিক্রিয়া থেকে করলাম। এবার তোমার যে কোনো প্রশ্ন দেখতে তুমি পারবা। এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এসএসসি এবং এইচএসসি সব লেভেলেই, ওকে। আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।